আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে আলোচনা করি সমসাময়িক প্রসঙ্গে। আজ আমরা কথা বলবো সদ্য সমাপ্ত ডাকসু এবং জাকসু নির্বাচন এবং আগামীতে যে রাকসু সহ চাকসু এবং অন্যান্য যে ছাত্র সংসদের নির্বাচন আসছে সে বিষয়গুলো নিয়ে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। পরিচয় করে দিচ্ছে, ডান পাশে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। নাজমুল, স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে বাঁ পাশে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর হক জিয়ন। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, একটু বলে রাখি, তা হচ্ছে যে আজকে স্টুডিওতে যে দুজন রয়েছেন দুজনই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনে রাজপথে ছিলেন এবং দীর্ঘ সংগ্রাম করেছেন, অত্যাচার নির্যাতন সয়েছেন, যারা জেল জুলুম শিকার হয়েছিলেন, এমনই দুজন ছাত্র নেতাকে আমরা আজকে পেয়েছি। সৌভাগ্যক্রমে যদিও আজকে স্টুডিওতে, কিন্তু তারা দুটি রাজনৈতিক দলের এখন প্রতিনিধিত্ব করছেন। তাদেরকে আজকেই আমি প্রথমেই কথা বলতে চাই। আজিজুর হক জিয়ন, আপনাকে দিয়ে শুরু করি। ইতিমধ্যেই তো দুটি বিশ্ববিদ্যালয়, দেশের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শেষ হলো। তো নিশ্চয়ই আপনাদের দল তো এই নির্বাচনে আপনারা কেন বিজয়ী হতে পারেননি, তার অবশ্যই আপনাদের মানে একটি রাজনৈতিক দল হিসেবে তো একটু প্রশ্নটা করি। আপনারা কি সেন্ট্রাল বা কেন্দ্রীয় সংসদ কি এইটি নিয়ে মিটিং এ বসছিলেন যে কেন আপনারা বিজয়ী হতে পারেননি সেটি উদ্ধারে, নাকি পরবর্তীতে মিটিং এ বসবেন? জি, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি মাই টিভির সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা বিজয়ী হতে পারিনি, অবশ্যই আমাদের নিজস্ব ফ্যাক্ট ফাইন্ডিংস অবশ্যই আছে। পাশাপাশি আমাদের ব্যক্তিগতভাবে যেটা হচ্ছে, সেন্ট্রাল বডিকে নিয়ে আলাদা করে মিটিং করা হয় নাই, পূর্ণাঙ্গ সেন্ট্রাল বডিকে নিয়ে। বাট দায়িত্বশীল যারা ছিল, যেহেতু আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রনেতা কেন্দ্রীয় সংসদে অধিভুক্ত আছে তাদেরকে নিয়ে অলরেডি দুই একটা মিটিং হয়েছে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রনেতা কেন্দ্রীয় সংসদে আছে তাদের সাথে সমন্বয় করে কিন্তু অলরেডি কেন্দ্রীয় সংসদের সুপার ফাইভ যারা আছে তারা কথা বলেছে। এখানে দুইটা বিষয়, প্রথমত হচ্ছে আমরা হেরেছি। আমি কি আরেকটু প্রশ্ন করি, আপনি কেন হেরেছেন সেটি পরে যাই। একটি হচ্ছে যে জাতীয়তাবাদী ছাত্রদল, এটি স্বীকার করতে আমাদের আপত্তি নেই, সেটি হচ্ছে যে কয়টি গোটা এশিয়া মহাদেশে বৃহৎ ছাত্র সংগঠন রয়েছে, অথবা বাংলাদেশে বৃহৎ ছাত্র সংগঠনগুলোর মধ্যেও অন্যতম জাতীয়তাবাদী ছাত্রদল। সেই ছাত্রদল এখন যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন তারা এই প্রজন্মেরই। তো সেই আধুনিক একটি দলের এত বড়, আপনাদের জন্য নিশ্চয়ই ছাত্র দলের জন্য একটা বড় বিপর্যয় এই ফলাফল। তো সেই বিপর্যয়ের এতদিন কেটে গেলেও আপনারা কেন্দ্রীয় সংসদ আনুষ্ঠানিকভাবে মিটিং এ বসতে পারলেন না কেন্দ্রীয় সংসদের, এটি কি একটু কেমন হয়ে গেল না? আমি আপনার এই প্রশ্নের উত্তর দিব, এর আগে যে প্রশ্নটার উত্তর শেষ করতে চেয়েছিলাম অল্প সময়। জি বলেন। বিষয়টা হচ্ছে, আমাদের জন্য এটা কেন মনে হলো ফলাফল বিপর্যয়। আমি ডাকসু দিয়ে আসি, আজকে সমকাল কোট করেছে। আমি আপনাকে জাস্ট দেখে, আমার মনে হয় আপনারা যদি এটা জুম করেন, জি নিউজটা দেখেন, এটা আপনারা সম্ভবত দেখেছেন। এখানে কিন্তু বলা হয়েছে কেন্দ্রীয় সংসদের যে ফলাফলটা ঘোষণা করা হয়েছে ডাকসুতে, সেখানে 18 জন প্রার্থীর ফলাফলে গরমিল হয়েছে। ঠিক একই নিউজ নিয়ে কিন্তু ইত্তেফাকের রিপোর্ট এখানে, যেখানে বলা হয়েছে যে কর্তৃপক্ষ নিজে কোট করেছেন যে ঘুমের কারণে মিস্টেক হয়েছে। আমরা কি এই ডাকসু বা জাকসু এই ধরনের যে নির্বাচনগুলো হচ্ছে, যেখানে কিনা বাংলাদেশের এলিট শ্রেণী বলি বা শিক্ষিত সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বকারী যে ব্যক্তিবর্গ থাকে, যেসব শিক্ষার্থীরা থাকে, তাদের নির্বাচনে এই ধরনের কোন ধরনের ক্লেম আসবে, এটা কি আপনি নির্বাচনের আগে ভেবেছেন বা নির্বাচনের পরে ভেবেছেন? আমার মনে হয় না কোনো শিক্ষিত শ্রেণী ভেবেছে। বিষয়টা হচ্ছে, আমাদের নির্বাচনে যে রেজাল্ট এসেছে, আমরা এটা পক্ষ আসলেও আমরা যেভাবে মেনে নিতাম, বিপক্ষেটা মেনে নেওয়ার পক্ষেই ছিলাম। সমস্যাটা হচ্ছে, এই নির্বাচন নিয়ে যে প্রশ্নগুলো করা হচ্ছে, এই প্রশ্নটা কি শুধুমাত্র ছাত্রদল করছে? যদি শুধুমাত্র আমরা ছাত্রদল করে থাকি, সেক্ষেত্রে আপনি আমাদেরকে দায় দিতে পারেন। বিষয়টা জিয়ান, আমি কিন্তু আপনাদেরকে দায় দেইনি। আমি জানতে চেয়েছি যে কোনো দল হিসেবে নিশ্চয়ই জয় কিংবা পরাজয়ের পরে তার বিশ্লেষণ হয়, পরবর্তী পদক্ষেপ যে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী, আবার সেই বিশ্ববিদ্যালয়, এখন এই বিশ্ববিদ্যালয় জাকসু কিংবা রাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল পরে কিভাবে আগাবে, তারপরে রাকসুতে আপনারা কিভাবে তাহলে করবেন এ থেকে শিক্ষা নিয়ে, সেজন্য তো নিশ্চয়ই প্রতিটা দিন আপনাদের জন্য অনেক বড় কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে, কাজ হচ্ছে। বিষয়টা হচ্ছে, দেখেন, আমি যেটা বলতে চেয়েছি, আমাদের
ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা কেন্দ্রীয় সংসদে আছে জি। তারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে বা প্ল্যানিং এর ক্ষেত্রে যে ধরনের ভূমিকা রাখতে পারবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের একজন ছাত্র কি সেই বিষয়ে কি একই রকম ভূমিকা রাখতে পারবে? আমার মনে হয় একই রকম না। এই জন্য বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রী আমাদের ছাত্র রাজনীতির সাথে যুক্ত, ছাত্র দলের সাথে যুক্ত, কেন্দ্রীয় সংসদে দায়িত্বশীল জায়গায় আছেন, তাদের সাথে কিন্তু কেন্দ্রীয় সংসদের সুপার ফাইভ অলরেডি একাধিক মিটিং করেছেন। একইভাবে কিন্তু জাহাঙ্গীরনগরের ক্ষেত্রেও হয়েছে। তার মানে আপনারা এই জয় কিংবা পরাজয় সেটি ছাত্র দলের সবাইকে তার অংশীদারিত্ব দিতে চাচ্ছেন না? আমি অংশীদারিত্ব দেওয়ার জন্য বলি না, আমি বলছি ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য। অংশীদারিত্ব আমাদের তো প্রতিনিয়ত এটা নিয়ে কাজ হচ্ছে, আমাদের যেহেতু দায়িত্বটা ভাগ করা, দুঃখটা বা কষ্টটা সবাইকে দিতে চাচ্ছেন না? না, আমি অবশ্যই দিতে যাচ্ছি। আমার উত্তরটা শেষ হয়নি, এজন্য আপনার বুঝতে ইয়ে হচ্ছে। বিষয়টা হচ্ছে আমাদের রেজাল্টটা নিয়ে তো আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কি ফলাফলটাকে পজিটিভলি শুধুমাত্র আমরা নেই না বাকিরাও নেই। আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই নির্বাচনের যে যে অসঙ্গতিগুলো আছে সেগুলো বের করা। আমরা সেই ক্ষেত্রে কাজ করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনটা হয়েছে সেখানে আমাদের ছাত্র দলের পাশাপাশি আপনি জানেন এই জুলাই আগস্টের গণ আন্দোলনের সম্মুখ সারির যে যোদ্ধা ছিল ওমামা ফাতেমা, সেও কিন্তু প্রশ্ন তুলেছে, এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আরেকজন ছিল ইমি, সেও কিন্তু একই কথা বলেছে। আমাদের এই যে আমাদের ছাত্র অধিকার পরিষদের যারা আছেন তাদেরও অনেকেই এখানে কথা বলেছে দেখেছি। পাশাপাশি আমি দেখলাম যেটা হচ্ছে গণতান্ত্রিক বাকচাষের যে যারা প্রার্থী আছে আব্দুল কাদের এবং আবু বকর মজুমদার, তারাও কিন্তু প্রশ্ন তুলেছে। আপনি যদি একইভাবে জাহাঙ্গীরনগরের দিকে তাকান, 8টা প্যানেলের মধ্যে স্বীকৃত প্যানেল 8টা এবং যারা কিনা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে তার মধ্যে 5টা প্যানেল কিন্তু নির্বাচন বর্জন করেছেন। শুধু নির্বাচনের পক্ষে ছিল ছাত্র শিবির, বাকচাষ যারা কিনা এনসিপির সংগঠন এবং এই দুই সংগঠন যাদেরকে ছাত্রলীগ হিসেবে দাবি করত, যিনি কিনা ভিপি পদে প্রার্থী মানে জয়লাভ করেছেন, ওনাকে কিন্তু সবাই যেভাবে বলা হচ্ছে ছাত্রলীগের প্রার্থী। তাহলে টোটাল সংগঠনগুলোর মধ্যে শুধুমাত্র এই 3টা সংগঠন ছিল, বাকি সবাই ওই নির্বাচনটাকে বর্জন করেছে। এটা তাহলে কি শুধুমাত্র আমাদের ব্যর্থতার জন্য? আরেকটা জিনিস আমি যোগ করি, আপনি যেটা বলেছিলেন ছাত্রদল আসলে এটাকে কিভাবে দেখেন আপনি যদি 89-এর ডাকসু নির্বাচনটা দেখেন, সেই সময় কিন্তু ছাত্রদল 89 রেজাল্ট কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল করতে পারে নাই। বাট পরবর্তীতে 90-এর যে নির্বাচনটা হয়েছিল সেখানে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ প্যানেল সহ কিন্তু জয়লাভ করেছিল। এইখানে আমি জাস্ট বলি, জুলাই আগস্টের আন্দোলনের পরে 5ই আগস্ট পরবর্তী সময় ছাত্রদলই একমাত্র সংগঠন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ওপেনলি মুভ করতে পেরেছিল। তার আগে কোনো জায়গায় সুযোগ ছিল না। তো আমরা সুযোগই পেয়েছি মাত্র 1 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটু আসি, একটু আমি নাজমুল আপনার কাছ থেকে আসি। প্রথমে হচ্ছে যে আপনি এখানে আহত হয়েছিলেন, তো সেই অবস্থায় এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে আপনি একদিক থেকে চিকিৎসা নিচ্ছিলেন, তারপরে আবার আমরা যতটুকু জানি যে গণ অভ্যুত্থান কিভাবে আপনারা সমন্বয়করা সমন্বয় করেছিলেন সেটার জন্য নেপালে গিয়েছিলেন। সেখানে আরেক অভ্যুত্থানের আপনাদের অভিজ্ঞতা হয়েছে। আমি সময় পেলে সেই অভিজ্ঞতা শুনবো, দর্শকদের বলে রাখি সময় পেলে। তার আগে একটু সমসাময়িক প্রসঙ্গে আসি। আসলে এই যে নির্বাচন দুটি গেল, একটি নির্বাচনে আপনারা ভালো ফলাফল করতে পারেননি। বনিয়ামিন মোল্লা অনেক পরিচিত একটি মুখ ছিলেন, কিন্তু তার সেখানে সফল হননি ভোটে সেটি না, তার ভোটের পার্সেন্টেজের অবস্থাও খুব ভালো না। কিন্তু জাকসুতে আপনাদের দেখলাম আবার 5 জন বিজয়ী হয়েছে। তো কোনটাকে মানে জাকসু তো নিশ্চয়ই আপনারা বিজয়ী হয়েছেন, সেখানে প্রত্যাখ্যান করার প্রশ্ন নেই। ডাকসু তো আপনারা মনে হয় খুব সহজভাবে বা ভালোভাবে নিচ্ছেন না নাকি? ডাকসুর ফলকে কি আপনারা ইতিবাচক ভাবে গ্রহণ করছেন? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে যারা আমাদেরকে শুনছেন দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। প্রথম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে রেজাল্ট আসছে সেটাকে অনেকভাবে দেখা যায়। তবে যেই তথ্যগুলো আসছে, প্রথমত দেখা যায় যে আমরা একটা সংগঠন ছাড়া, শিবির ছাড়া অন্য যে কোনো সংগঠন ছিল সবাই মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে প্রথম থেকে। যেমন দেখা যায় ছাত্রদলের বিপি ক্যান্ডিডেট যিনি ছিলেন আবিদুল ইসলাম খান, তাকেই প্রথমে একটা মিডিয়া ট্রায়ালের শিকার করা হয়েছে যে সে কেন যাবে, ভূতের ঘরে না যাক, কেন ঢুকবে। কিন্তু এটা কিন্তু তাদের গঠনতন্ত্রে দেখলাম আমি, সেখানে যাওয়ার নিয়ম আছে। সেটা কখন জানতে পারলাম? বিকাল 5টায়। আমার ছাত্র অধিকার পরিষদের সমর্থিত যে প্যানেল ছিল ডাকসু ফর চেঞ্জ, সেই প্যানেল যিনি বিপি বিনিয়ামিন মোল্লা মহসিন হলে গিয়েছিলেন বিপি ক্যান্ডিডেট হিসেবে, তাকেও ঢুকতে দেওয়া হয় নাই। আবার এমন পরিস্থিতি দেখতে পেয়েছি শিবির থেকে যারা আসছে, সাদিক আর একটা গণনার সময় একটা পাশে কক্ষে ছিল জিএস ক্যান্ডিডেট যে ছাত্রদলে যিনি ছিলেন তিনি বাইরে বসে আহাজারি করছিলেন। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। একই সাথে এমন আমরা কার্জন হল বা বিভিন্ন জায়গায় শুনেছি যে সিলমারা অবস্থায় বিপিজিএস এর 2টা নাম আসছে, এরকম অবস্থা আমরা দেখতে পেয়েছি। কিন্তু পুরো নির্বাচনকে আসলে কারচুপি নির্বাচন বলা বা পুরো নির্বাচন ভোট ডাকাতি জালিয়াতি নির্বাচন,
এইটার বিষয়ে আমরা একমত না। এখানে অনেকগুলো অসঙ্গতি হয়েছে, অনেকগুলো অপ্রাসঙ্গিক অনেকগুলো ঘটনা এখানে ঘটেছে যেগুলোকে আমরা কাউন্টার করতে পারি। একটা নির্বাচনে যে আমরা পুরোপুরি বাতিল করে দিব, পুরোপুরি যে এটা জালিয়াতিপূর্ণ নির্বাচন, সেটাকে আমরা ছাত্র অধিকার পরিষদ ভাবে দেখছি না। তবে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা আমলে নেওয়ার জন্য আহ্বান জানাই। একই সাথে আমরা মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে এবার নতুন এক পথ দেখিয়েছে, যেই পথে আমার সংগঠন ছাত্র অধিকার পরিষদ যেখান থেকে শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপি হিসাবে নুরুল হক নূরের মাধ্যমে তৈরি হয়েছে যে সংগঠন, সেই জায়গায় আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা যেখানে ছাত্রলীগের সময় আমরা এসেছিলাম, সেই জায়গায় অভ্যুত্থান পরবর্তী সময় আমার বিপি জিএস এজিএস আসতে না পারা আমরা অনেক বেশি ব্যতীত, এবং এটা নিয়ে আমরা অনেক বেশি অ্যানালাইসিস করছি। তো একই সাথে আমাদের সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসুতে সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র সংসদ নির্বাচনে জিএস আমাদের সাদমান আবদুল্লাহ হয়েছে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের 5 জন, এর মধ্যে 3 জন হচ্ছে কেন্দ্রীয় সংসদে, 2 জন হচ্ছে হল শাখার সম্পাদক এবং সদস্য এইভাবে নির্বাচিত হয়েছে। আমরা প্রথমে শিক্ষার্থীদের যে ইতিবাচক পরিবর্তন, এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সংস্পর্শে যাওয়া বা তাদের মন মতো রিপ্রেজেন্ট করা, সেই জায়গাতে আমরা ব্যক্তিগতভাবে মনে করি কারোর উপর দায় চাপায় না দিয়া, যে আমাদের সেই ঘাটতিটা অবশ্যই আছে, সেই লক্ষ্যে আমরা গতকালকে মিটিং করেছি। এর আগেও আমি যখন কাঠমান্ডুতে ছিলাম তখন আমি অনলাইনে যুক্ত হয়ে আমাদের কেন্দ্রীয় কমিটির কর্ম পরিকল্পনা কি হতে পারে, কি কারণে এরকম একটা ভূমিধস বিজয় হয়। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের পরিচিত মুখ ছিল, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ভোটের হার ভিপি বা জিএস এইটা কেন, কি মনে হয়েছে? কিছু অসঙ্গতি আপনি বলেছেন, কিন্তু সেই অসঙ্গতির পরেও আমরা দেখেছি যে ওকে, ছাত্র শিবির অনেক পেয়েছে, ছাত্র দল পেয়েছে 1/3, উমামা ফাতিমা পেয়েছেন, কিন্তু সেই জায়গাটি কি মনে হয়েছে যে কেন, কি মানে ভোটের জায়গায় 2 জায়গায় বা 3 জায়গায় চলে গেছে, আপনারা গতিতে কেন আসতে পারলেন না? প্রথম কথা হচ্ছে এখানে একটা মিডিয়া ট্রায়ালের যে বিষয়টা ছিল, আপনারা যদি চিন্তা করে দেখেন, গত 1 মাস বা 15 দিন 20 দিন যাবত মাল্টিমিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, তারপর টিভি চ্যানেলগুলোতে হাইপ যে তৈরি করা হয়েছে, সেই হাইপে প্রত্যেকটা জায়গায় আপনি বিনিময় মূল্যকে আপনি মাইনাস করা হয়েছে। আচ্ছা, এটাও কি নির্বাচনের আপনাদের তাহলে একটা ব্যর্থতা না? আপনি সামনে গিয়ে না, একটাই হচ্ছে যে তারা তাদের যোগ্যতায় সেটি করে নিতে পেরেছেন, আপনারা আপনাদের প্রার্থী নিয়ে সেই করে নিতে পারেননি। আপনাদেরকে অথবা আপনাদের ছাত্র অধিকারের সহযোগী বৃহৎ সংগঠন গণ অধিকার কিংবা ছাত্র অধিকার, আপনাদেরকে তো গণমাধ্যম পজিটিভলি তুলে ধরে, সবসময় পাশে থাকে। তাহলে এই জায়গায় আপনারা কি সমন্বয়টা করতে পারেননি, নাকি আপনার মনে হয় যে ইচ্ছা করেই ওইখানটায় গণমাধ্যম আপনাদেরকে অ্যাভয়েড করেছে? এখানে বিষয়টা দেখেন, নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যখন নির্বাচন হচ্ছে রেজাল্ট দিচ্ছে না, ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি পল্টনে মিছিল হচ্ছে, অন্যদিকে বিএনপি পল্টনে মিছিল করছে, জামাতে ইসলাম শাহবাগে মিছিল করছে। নির্বাচনটা কিন্তু শুধু ছাত্র সংসদ ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বিএনপি জামাত তাদের যে একটা বিশাল একটা গ্রুপ, বিশাল একটা অবস্থান তারা দেখিয়েছে। সেটা গণ অধিকার পরিষদের আমরা সংগঠন হিসাবে, অঙ্গ সংগঠন, আমরা ছাত্র অধিকার পরিষদ শুরু থেকেই বলেছিলাম, আপনি যদি নিরপেক্ষ হন, ছাত্রদলের ভাই যিনি আছেন, এই যে ভিপি নির্বাচনে যারা দাঁড়াইছে, এর মধ্যে এই যে গত 10 বছর কথা বাদ দিলাম, গত 8 বছরে শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়নের কণ্ঠস্বর হিসেবে কোন সংগঠন যদি সরাসরি দাঁড়িয়ে রাজু ভাস্করের পাদদেশে দাঁড়িয়ে কথা বলে, তার নাম হচ্ছে ছাত্র অধিকার পরিষদ, তার নাম হচ্ছে বিনিয়ামিন মোল্লা। আপনাদের আপনারা কিন্তু দেখবেন, আপনি যে কোনো টক শোতে যান, সেখানে অটোমেটিক চয়েস হিসাবে ছাত্রদের চলে আসছে বিএনপির কারণে, জামাত থেকে শিবিরটা চলে আসতেছে, আমাদের এখানে বাক্সা আসতেছে এনসিপি থেকে। এই যে জায়গা, প্রত্যেকটা জায়গাতে আপনি পয়েন্ট আউট ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, যার কারণে শিক্ষার্থীদের রিচ করার যে একটা প্রক্রিয়া, সেই জায়গায় আমরা বাধাগ্রস্ত হয়েছি। একইভাবে একটি মাধ্যম আপনি জাতীয়ভাবে পরিচয় করা, কিন্তু ভোটের জায়গায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনডোরে আপনি নিশ্চয়ই আবাসিকে প্রচুর ছাত্র আছে, এখানে তো ডোর টু ডোর যাওয়ার একটা ব্যাপার, হাইপ তোলার ক্ষেত্রে এটি একটা ঠিক আছে। কিন্তু আপনাদের যেমন নুরুল হক নূর আহত হওয়া, আপনি আহত হয়ে পড়ে থাকা, এটির জন্য যে একটি বিষয়, সেটি কি কোনো প্রভাব পড়েছে বলে মনে হয় এই ভোটের মাঠে? নুরুল হক নূর আক্রান্ত হয়েছে, এটা দিয়ে আমি মনে করি পজিটিভ প্রভাবিত হওয়ার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এক সময়কার অভিভাবক, যিনি বর্তমানে জুলাই শক্তির একটা বড় একটা অংশ, তিনি বর্তমান সরকারের দ্বারা আক্রান্ত হয়েছেন মারাত্মকভাবে। এটা শিক্ষার্থীদের কাছে একটা পজিটিভ মেসেজ যাওয়ার কথা। আমি দায় দেওয়ার চেয়ে অবশ্যই আমি বিশেষ করে আমি নিজে দায় নিতে চাই। আমাদের সেই জায়গাতে মনে করি আরো ডোর টু ডোর যাওয়ার আরো সুযোগ ছিল, আরো বেশি কাজ করলে হয়তো ইফেক্টিভ হতো। তবে আমি এখানে মনে করি ভোটের ব্যবধান এত বেশি হওয়ার কারণটা কি, মানে আমরা একটা কাঙ্ক্ষিত পরাজয় বা কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার অবশ্যই সেই যোগ্যতা অর্জন আমাদের ছিল। সেই জায়গা থেকে যে ভোট ডিস্টেন্স, সেক্ষেত্রে বা আরেকটা পক্ষ কেন বেশি পেয়ে গেছে, আমরা দেখতে পেয়েছি যে এই বাংলাদেশে
ট্যাগিং এর যে রাজনীতি ছিল শেখ হাসিনা কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় 14ই জুলাই যখন তার বাসভবনে বলেছিলেন, গণভবনে, রাজাকারের বাচ্চা নাতিপুতিরা, তখন কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই কথা নেয় নাই। একইভাবে যখন আমরা দেখতেছি আবার এই শেখ হাসিনা চলে গেছে, আবার শেখ হাসিনার বয়ান স্টাবলিশ করে রাজাকার, আলবদর, আল শামস, এই যে ট্যাগ দিয়ে, এই ট্যাগের বিরুদ্ধে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই শেখ হাসিনার সময় 15 জুলাই বিদ্রোহ ঘটিয়েছিল। আমি মনে করি অন্য সংগঠনে যতটাই যোগ্যতা থাকুক না কেন, যতটাই ডোর টু ডোর যাক না কেন, যতটাই হাইপ থাকুক না কেন, এই ট্যাগটা দিয়ে তাদের ভোট আরো বেশি অনেক বেশি উঠিয়ে দিয়েছে আমাদের আরেকটি সংগঠন বা তাদের রাজনৈতিক কারণে। এটা আমি সবচেয়ে বড় বিষয় মনে করি। পাশাপাশি এখানে বিএনপি বা এনসিপি তাদের দুইটা মেরু হয়ে গেছে, এটা বলতেছেন। জি, এখানে শিক্ষার্থীরা এই জায়গাটাতে আপনি সুস্পষ্টভাবে যদিও বলেননি যে ট্যাগিং রাজনীতি কিংবা এটি কারা করেছে। যেমন আমরা কথা বলছিলাম ছাত্র সংসদ প্রসঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপরই তো একদম জাকসুর ইলেকশনে হলো, তো দুই জায়গারই আমরা দেখলাম যে ভালো ফল করতে পারেননি, যদিও জাকসুতে শেষ পর্যন্ত আপনারা ছিলেন না। তাহলে রাকসুর নির্বাচন তো সামনে, রাকসুর ব্যাপারে কি চিন্তা করছেন? জি, আমি এটার উত্তর দেওয়ার আগে আপনার ঢাকসু এবং জাকসুর বিষয়ে অল্প কিছু উত্তর আছে। জি, দেখেন, আমার সহ-আলোচক কিন্তু একটু আগে বললো ওনার কথা যে নির্বাচনের আগে থেকে কিন্তু এক ধরনের পারসেপশন ক্রিয়েট করে দেওয়া হলো, যেটা নাকি আবিদের ক্ষেত্রে বলা হলো। দেখেন, সকাল 10টার দিকে যখন এই ধরনের একটা পারসেপশন বাংলাদেশে একটা জাতীয় দৈনিকে চলে আসে, যারা ভোটার আছে তাদের ভিতরে কিন্তু এক ধরনের নেগেটিভ পারসেপশন অটো চলে আসে। অথচ কিন্তু বিকেলবেলা দেখা গেল যে এটা পক্ষে আসলো যে না, নির্বাচনী আচরণবিধিতে এটা কোনো ধরনের সাংঘর্ষিক কোনো বিষয় না, বা এটা আচরণবিধির লঙ্ঘনও না। একটা জিনিস দেখেন, আমি বা আমাদের দল যেটা মনে করে, নির্বাচনে ফলাফল আমাদের পক্ষে না আসাটা তো বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে প্রশাসন নিরপেক্ষ ছিল কিনা। আপনি ঢাকসুতে যে অভিযোগগুলো আসলো, এটা কি শুধুমাত্র ছাত্রদল অভিযোগ করেছে? এইখানে জুলাই আগস্টের সম্মুখ সারির যোদ্ধা শুধু ছাত্রদল না, আমাদের ছাত্রদলের যারা ছিল সবাই জুলাই আগস্ট থেকে ধরে বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলন কিন্তু সামনের সারিতেই ছিল। এটা নিয়ে কেউ কিন্তু কোনো প্রশ্ন তুলতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পাশাপাশি অন্য যে সংগঠনগুলো আছে, আমি একটু আগে যেটা বললাম ওমামা ফাতেমার কথা, তাদের ছাত্র অধিকার পরিষদের যিনি দায়িত্বে ছিলেন বিনিয়ামিন মোল্লা, পাশাপাশি ইমি, আরো আমি আপনাকে আরেকটা তথ্য দেই, শিবিরের যে ঘোষিত প্যানেল, ওই প্যানেলের কিন্তু একজন কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করেছেন সর্বমিত্র চাকমা। উনি কিন্তু দুপুর প্রায় 2টা থেকে 2:30টার দিকে, আমি জানি না আমার সহ-আলোচক বা আপনারা এটা দেখেছিলেন কিনা, একটা টেলিভিশনে কিন্তু সরাসরি অভিযোগ তুলেছিলেন। উনি ভোট দিয়ে আসছেন, 5 মিনিট সময় হয়েছে, উনি হাতের আঙ্গুল দেখে বলতেছেন যে দেখেন এই অমোচনীয় কালি কিন্তু 5 মিনিটের মধ্যে আমার হাতে নাই। এবং আমার হলের বন্ধুরা ভোট দিয়ে গেছে, তারা বললো যারা ভোট দেয় না তাদের ভোট হয়তো বা দিতে আসতে পারে। এটা কিন্তু ভিডিও আকারে আছে, আপনি যদি চান আমি দেখাতে পারবো। তো বিষয়টা হচ্ছে না, তাহলে আপনি এই যে মানে ভোট, জি, ভোট, ফলস ভোটের কথা যদি এই প্রসঙ্গে, তো অমর্চনীয় কালি থাকলে সেটা আবার ভোট দিতে যাওয়ার যে বিষয়টা থাকে, তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো প্রত্যেকটা বুথে আপনাদের এজেন্ট ছিল, এবং প্রত্যেকটা যে সিস্টেম, কে ভোট দিয়েছে না দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইলেকশন কি আপনি অন্য এই চেয়ারম্যানই কিংবা মেম্বারি ইলেকশনের মতো যে কেউ এসে দিয়ে যেতে পারবে? আমি আপনার এটার জন্যই বলতে চাই, আপনি যদি এটাকে কোট করেন, আমাদের যিনি পুলিং এজেন্ট ছিলেন একজন ম্যাম, উনি কিন্তু সন্ধ্যার দিকে অনেকগুলা টিভি চ্যানেলের সামনে লাইভে এসে বলেছেন যে তার এইখানে যখন প্রতিটা ভোট গণনা হচ্ছিল, গণনার সময় যেটা নাকি এই রিপোর্টে আসলো, যেটা আজকে যে 18 জন ব্যক্তির ভোটের গরমিল ছিল, ওই অভিযোগটা কিন্তু ওই দিনই উনি বলেছিলেন যে আমাদের এখানে যখন প্রাপ্ত ভোট এবং আমাদের গণনাকৃত ভোটের শীট মিলাচ্ছিলাম, অল্প কিছু গরমিল ছিল। তখন ওইখানের যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন, দায়িত্বে ছিলেন, উনি কিন্তু ওনাকে ম্যামকে বললেন যে এই বিষয় নিয়ে কথা বলার দরকার নেই। উনি কিন্তু তখন এটা প্রতিবাদ জানিয়েছেন। দেখেন, করণিক ভুল বলি বা এই ফলস ভোটের কথা বলি, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি আপনি দেখেন না, একজন ছাত্র সরাসরি এসে, সম্ভবত ওনার নাম রফিকুল ইসলাম, আমি যদি ভুল না করি, উনি কিন্তু অভিযোগ করেছেন এবং সবকটা জাতীয় দৈনিকে কিন্তু এটা নিউজ হয়েছে যে ওনার ভোট অন্য একজন এসে দিয়ে গেছে, এবং সেটা ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার সংবাদপত্রে সবার কাছে স্বীকার করেছেন। একটা ভোট, যেমন একটা ভোট, কিংবা আমি এই জন্য কথাগুলো বলছি যে যারা বিজয়ী হয়েছে তাদের প্রতিনিধি এখন নেই, সুতরাং বোঝার জন্য, কারণ তাদেরও তো দর্শক রয়েছে, তাদের পছন্দেরও। একটা বিষয় হচ্ছে যে তাদের পক্ষ থেকে এই যে বললেন যে ফলস ভোট, আপনি নিশ্চয়ই, আমরা দেখেছি যে সেখানে সাইন নেওয়া হচ্ছিল, আইডি কার্ড মিলানো হচ্ছিল, তো একজন কিংবা দুজন এই যে অভিযোগ করলো সেটি সত্যি হয়ে গেল, তাহলে 10,000 যে ভোট যারা দিল
তাদের পক্ষ থেকে তারা যে ভোটটা দিল, আপনি 100, 200, 500 তারা তো কেউ বলেনি যে আমরা ভোট দিয়েছি আমাদের ভোটটা কাউন্ট হয়নি। 5000 ভোট তো পেয়েছেন আপনারা। আপনি আপনি যেটা সে বললেন 5000 ভোটের মধ্যে তাহলে আপনাদের 5000 ভোটের মধ্যে 200-400 ভোট তাহলে ফলস হতে পারে। আপনাকে আমি বললাম ফলস হলে তো সবার জন্য না, সমান হয়। এটার উত্তরই তো বললাম যে আজকে যখন সংবাদ মাধ্যমে আসলো 18 জনের না, আপনি ভোটের- আরেকজনকে ফলস না, না, বলছেন, তাহলে আমি- আপনাদের আমি- ভোটের আমি মধ্যে আমার- ফলস ভোট আছে এটার কিনা উত্তরই সেটা বলছি, বলেন। আমি এটার উত্তরই বলছি। আমি এটা কিভাবে নিশ্চিত হব? আমার যখন এলিগেশন আছে, আমার ভোটটা এমন তো হতে পারে এখানে আরো এইখানে ভোট 2-4-5 হাজার থাকতে পারতো, ওটাকে মাইনাস করার সুযোগ আছে। আপনি যখন অভিযোগটা, একটা জিনিস হচ্ছে আমি কি অভিযোগ দেওয়ার জন্যই শুধু অভিযোগ করছি নাকি তথ্য প্রমাণ সহকারে বলছি। যখন আজকে মিডিয়াতে আসলো 18 জনের তথ্যের গরমিল, ভোটপ্রাপ্ত ভোটের গরমিল, তখন কি করলো তারাই, এই নির্বাচন কমিশনের দায়িত্বশীল ব্যক্তিরাই বললেন যে ঘুমের কারণে এটা ভুল হয়েছে। তা আপনি কি এটা আশা করেছিলেন? এবং যখন সেটি নাজমুল বলেছে যে এটি একটু ব্যত্যয় হয়েছে, কিন্তু ওভারঅলি অসঙ্গতি হয়তো তিনি বলছেন। এখন দেখেন কারচুপির জায়গাটা কিন্তু সে আমি স্বীকার কারচুপির করেন। জায়গায় বলি, আমাদের ভিপি পদপ্রার্থী আবিদ কিন্তু যখন একটা কেন্দ্রে গিয়েছেন, ওই কেন্দ্রে কিন্তু খালি বাক্স ছিল। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোট প্রদান করার জন্য যে বাক্সগুলো ইউজ করেছে, এইগুলো কিন্তু স্বচ্ছ ব্যালট বক্স ছিল না। তখন যখন সে অভিযোগ করেছিল, সে জিজ্ঞেস করেছিল, বলা হলো যে এইগুলো খালি ব্যালট, এটাতে ভিতরে এই বক্সে কোনো ব্যালট পেপার নাই। কিন্তু সন্ধ্যার সময় কিন্তু সে প্রতিটা সংবাদ মাধ্যমের সামনে কিন্তু অভিযোগ করলো যে আমি যখন দিনের বেলা এসেছি জিজ্ঞেস করেছি, এই বক্সগুলো বলা হলো খালি আছে, বাট এখন কিন্তু ভোট গণনার সময় এই বক্সগুলো নেওয়া হলো এবং এগুলো থেকে ব্যালট পেপার বের করা হলো। এখন বিষয়টা হচ্ছে আপনি অভিযোগগুলোকে কিভাবে নেন? মানে আপনারা তাহলে কি পলিটিক্স করলেন এতদিন? যে পলিটিক্সে 1 বছর আওয়ামী লীগ চলে গেল, সেই এর আগে তাহলে এই প্রশাসনের মধ্যে আপনাদের কোন টিচার কিংবা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী জাতীয়তাবাদী নেই? তারা এটা আগে বের করতে পারলো না? আপনি এরকম ঘটনা আপনার ঘটতেছে। এই জিনিসটার সাথে হয়তো আমি একমত পোষণ করব যে হ্যাঁ, আমাদের ব্যর্থতা থাকতে পারে, যে আমাদের আগে থেকে এই বিষয়টা নিয়ে আমাদের সেই ধরনের প্রস্তুতি ছিল না, অথবা আমরা কল্পনা করি নাই বা ভাবি নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এরকম এলিট বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে এই ধরনের ভোট রেগিং এর সুযোগ আছে। আমি আরেকটু তথ্য দেই। আমাদের জানা মতে কিন্তু এখনকার যে ভোট যারা নিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ শিক্ষক কিন্তু জাতীয়তাবাদী চেতনার ছিল, এবং সেটি সাদা দলের। এখন আপনি যদি এইভাবে বলেন তাহলে তো আমার বলতে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি বিসি আছেন উনাকে তো মানে উনি তো শিশু আপনার মুক্তিযুদ্ধ কথার জন্য বলেছেন। বললাম যে দেখেন, আপনি জাতীয়তাবাদ কতটা মুখে বলতেছেন দেখাচ্ছেন, আমার এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি ফিল করেন কি? আমি বলি, আপনি এটার উত্তরটা বলি। আমরা কি কখনো বা কোথাও বলতেছি যে আমাদের পক্ষে রেজাল্ট আসুক বা আমাদের পক্ষে কাজ করেন? আমরা প্রথম থেকেই বলেছি, যেটা এই 17 বছরে আমাদের দাবি ছিল প্রথম, বা আমাদের চাওয়া ছিল, যেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যেই দল থাকে তার ছাত্র সংগঠনকে সব জায়গায় প্রিভিলেজ দেওয়া হয়। আমরা তো এটার বিপক্ষে ছিলাম, এখনো বলছি যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি যাতে এই প্রিভিলেজটা কাউকে না দেওয়া হয় বা কেউ না পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এবং প্রক্টরকে নিয়ে অভিযোগ কি এই প্রথম আমাদের? এটা আপনাকে বললাম, 5ই আগস্ট পর থেকে ওনার বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আমাদের বলা হয়েছে। এই নির্বাচন নিয়ে আমাদের অনেকগুলো লিখিত প্রস্তাব ছিল, কয়টা ওনারা অ্যাকসেপ্ট করেছে? জি, আমি আসবো, কিন্তু সেখানে আপনাকে একটু উত্তর চাইবো যে আমরা যেমন অনেক প্রার্থীর ব্যাপারে ঢাবিতে আগেই জানতাম যে ভোটে কে, যদিও ডিক্লারের আগেই অনেকেই জেনে গিয়েছিল যে এরা প্রার্থী হতে পারে। ছাত্র দলের প্রার্থীদের আগে ওভাবে কেউ চিন্তা কিনা যে সে ছাত্র দল হিসেবে ভিপি ইলেকশন করবে? সেটি আপনারা গ্যাপ মনে করছেন কিনা? নাজমুল, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে আপনারা ডাকসুর তুলনায় ভালো করলেন, এই ক্যারিশমা কোত্থেকে আসলে আসলো? আপনারা কি বুঝতে পেরেছিলেন যে ডাকসুর চেয়ে জাকসু আপনারা ভালো রেজাল্ট করবেন? অবশ্যই আমরা দুটাকেই সমান গুরুত্ব দিয়েছিলাম, বেশি ফোকাস দিয়েছিলাম ডাকসুতে। সেখানে আমাদের প্রত্যাশিত রেজাল্ট আসে নাই। জাকসুতে আমরা এমন কাউকেই শিক্ষার্থীদেরকে আমরা পছন্দ, মানে আমরা ম্যান্ডেট দিয়েছিলাম আমাদের প্রতিনিধি হিসাবে, সেখানে তারা তাদের প্রত্যাশিত অনুযায়ী পারফরমেন্স করেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমরা যাদের উপর বিশ্বাস রেখেছিলাম, ভরসা করেছিলাম, তাদের পারফরমেন্স আমাদের প্রত্যাশিত হয় না। কিন্তু এটা এর মানেই না যে আমরা তাদেরকে বেশি প্রিভিলেজ দিচ্ছি, ওদেরকে বেশি প্রিভিলেজ দিই নাই, বা আগে থেকে বোঝার তো সুযোগ নেই। আমরা সবচেয়ে বেশি মনে করেছিলাম, যদি আমাকে অ্যাজ এ জেনারেল সেক্রেটারি হিসেবে মনে করেন যে বক্তব্য দিতে বা কি ইস্যু, তাই আমি মনে করেছি সবচেয়ে বেশি ভোট পাবে বিনিময় মোল্লা। মানে এই বিনিময় মোল্লা ডাকসুর জন্য আমরণ অন্বেষণ করেছে। সে তার গত 8 বছরের কেরিয়ারে 7 মাস সলিডারি কনফাইনমেন্টে ছিল, এর প্রায় ওনার নামে 11টা মামলা আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীরা জানে যে শিক্ষার্থীদের কোনো প্রকৃত বন্ধু যারা গণরম গেস্টরুমে নির্যাতনের শিকার হলে ছাত্রলীগের
এগেইনস্টে কথা বলার মধ্যে যদি কেউ থাকে তার ছাত্র অধিকার পরিষদ, তার প্রতিনিধি হিসাবে বিনামূল্যে মোল্লা বারবার আমলার শিকার হয়েছেন, আক্রান্ত হয়েছেন। তারপরেও যে আমাদের প্রত্যাশিত রেজাল্ট আসে নাই বিভিন্ন কারণেই, সেক্ষেত্রে আমাদের মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা আরো বিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিতে পারতো, যেহেতু নেয় নাই, যে যতটুকু নিয়েছে আমরা ততটুকু আমরা সম্মান জানাই। আমি আরেকটু বলি, সেটি হচ্ছে যে আপনারা তো বিভিন্নভাবে অন্য রাজনীতির দলকেও ফলো করেন, কারণ অপোজিটে যারা থাকে বিভিন্নভাবে পাশে তাদেরকেও তো দেখতে হয় পথে চলতে গেলে। সেক্ষেত্রে ছাত্র দলের ছাত্র শিবিরের এই বিজয় এবং ছাত্র দলের ভোটের হার, এই অবস্থা যদিও আপনাদের থেকে অনেক বেশি, এটিকে কিভাবে আপনারা মূল্যায়ন করছেন? আমি দুইটাকে দুইটা ভাবেই বিভক্ত করতে চাই। ছাত্র শিবিরের যেই প্রথম কথাটা আবিদ ভাই বলেছিল ভূমিদশ বিজয় হবে, সেটা হয়ে গেছে ছাত্র শিবিরের। ছাত্র শিবিরের এত বেশি বিজয় হওয়ার আমার যে দৃষ্টিকোণ, সেটা হচ্ছে প্রথমত তাদের একটা ট্যাগিং ছিল, ট্যাগিং এ যে রাজনীতি ছাত্রদল কর্তৃক বা বিএনপি কর্তৃক রিসেন্টলি যেটা আসতেছে, তাদেরকে শিবির আখ্যায়িত দেওয়া আওয়ামী লীগের মতো, এই আখ্যাটা, এই ট্যাগটা সাধারণ শিক্ষার্থীরা নিতে পারে না, যেমনটা আওয়ামী লীগের সময় নেয় নাই। দ্বিতীয়ত হচ্ছে তারা এক্সট্রা মিডিয়া হাইপ পেয়েছে। তৃতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, 5 আগস্টের পর থেকে যেটা ছাত্র অধিকার পরিষদ সহ কোনো সংগঠন করতে পারে নাই, সেটা হচ্ছে 5 আগস্টের পরে কি হলো, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এই একটা বয়ান ইস্টাবলিশ করে সকল সংগঠনকে, যারা ক্রিয়াশীল সংগঠন আছে তাদেরকে স্থগিত করে দিয়ে ছাত্র শিবিররা একটা ফায়দা লুটে নিয়েছে। যেমন আমরা জানতাম না 5 আগস্টের পরও, কিন্তু আমরা জানতাম না সাদিক কায়েম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি, তার সাথে আমার খুব গুড রিলেশন, নেপাল থেকে আমি তাকে শুভেচ্ছাও জানাইছি ভিডিও কলে। কিন্তু এই যে বিষয়টা সাধারণ শিক্ষার্থী সেজে প্রত্যেকটা হলে প্রত্যেকটা বিল্ডিং এর ফ্লোরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ঢাকাস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ, বরিশালস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ, সকল কিছু এজ এ জেনারেল স্টুডেন্ট হিসাবে প্রত্যেকটা মুভ করেছে। বিশাল বড় একটা কৌশল ছিল। 3টা পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি। আর ছাত্রদলের যে বিষয়টা, আমরা যখন শুরু থেকেই আমার সভাপতি বিনিময় মোল্লা ডাকসু নির্বাচনের জন্য আমারও অনশন করেছে, তখন আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের পক্ষ থেকে একটা নেগেটিভ রেসপন্স। ইভেন আমাদের অভ্যন্তরীণ যখন মিটিং হয়েছে সেখানেও তারা একটা নেগেটিভ রেসপন্স দেখেছে, এবং শিক্ষার্থীদের কাছে একটা স্পষ্ট বার্তা যে ডাকসু নির্বাচন হোক, সেটা ছাত্রদল এখন চায় না, তা জাতীয় নির্বাচনের পরে ডাকসু নির্বাচন হোক, এরকম একটা বয়ান ছিল। যার কারণে আমার মনে হয় শিক্ষার্থীরা মনে হচ্ছে যারা চায় না তাদেরকে কেন আমরা ভোট দিব, এরকম একটা দৃষ্টিকোণ হতে পারে। আরেকটা হচ্ছে যে রানিং স্টুডেন্টের সাথে যে কানেক্টিভিটি, আমি আমার সভাপতি দিয়ে দেখতে পাচ্ছি তার সেশন 14-15 সেশনে সেই এত তুমুল জনপ্রিয় ছিল, কিন্তু শিক্ষার্থীদের রানিং শিক্ষার্থী না হওয়ার কারণে যে ডিসকানেক্ট হওয়ার সুযোগ আছে, সেটা আমার অকপটে স্বীকার করতে হবে, আমি স্বীকার করছি। সেক্ষেত্রে আমার 19-20 সেশন একটা শিক্ষার্থী যে সলিমুল্লাহ মুসলিম হল, সে জিএস বোর্ডে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সেক্ষেত্রে রানিং শিক্ষার্থীদেরকে সিলেকশন নিয়ে আসা, তাদেরকে ক্যান্ডিডেট করে তোলা, এবং অভ্যন্তরীণ যে ছাত্রদলের মধ্যে গ্রুপিং আছে, অনেকগুলো লেয়ার আছে, বলা হয় যে গ্রুপিং ইজ দ্য বিউটি অফ পলিটিক্স, জানি না এখানে বিউটিটা হয়েছে কিনা। এই যে অভ্যন্তরীণ তাদের মধ্যে গ্রুপিং আছে, শুনেছি অনেকেই নাকি তাদেরকেও চায় নাই, তারপরও ছাত্রদল যে রেজাল্ট 5000 ভোট পেয়েছে, অনেক বেশি একটা বিষয়, তাদেরকে সাধুবাদ জানাই। তবে আমরা মনে করি ছাত্রদলের এই ট্যাগিং রাজনীতিটা আমাদের সবার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ট্যাগিং এর রাজনীতি সুনির্দিষ্টভাবেই কিন্তু নাজমুল বলেছেন ছাত্রদল কিংবা বিএনপির দিকে ইঙ্গিত করেছেন, এটার জন্য আপনাদের জনপ্রিয়তা কমেছে, এটা কি আপনি মনে করেন কিনা? আর হচ্ছে যে আগামীতে রাকসু রয়েছে এবং অন্যান্য যে হল ছাত্র সংসদ নির্বাচন হবে, সেখানের ব্যাপারে আপনাদের পলিসি কি? জি, প্রথমত হচ্ছে প্রত্যেকটার জন্য 1 মিনিট করে উনি 2বার কিন্তু এই কথাটা বলেছেন ট্যাগিং এর বিষয়ে। আসলে দেখেন, শিবিরকে শিবির বললে যদি ট্যাগিং হয় তাহলে তো বিপদ এই দেশে আসলে রাজনীতি করাটা। আমাকে যদি কালকে কেউ বলে ভাই আপনি ছাত্রদল, আমি ছাত্রদল করি, আমাকে ছাত্রদল বললে এটা ট্যাগিং কেন হবে? আমি যদি ওনাকে বলি আপনি ছাত্র অধিকার পরিষদের নেতা বা এই ইয়েটা বললে, আমি জানি না এখানে কেন ট্যাগিং হয়, এটা উনি ভালো উত্তর দিতে পারবে। কিন্তু আমরা জানি, আমরা যাদেরকে শিবির বলেছি প্রত্যেকটা জায়গায় তাদেরকে তথ্যভিত্তিক ভাবে বলেছি সে শিবির না। শিবিরের কথা বলে না, ট্যাগিং হচ্ছে এই যে রাজাকার ট্যাগিং। না দেখেন, রাজাকার ট্যাগিংটা আসলে আমরা কাকে দিচ্ছি? বা আমরা কি গণহারে সবাইকে রাজাকার বলছি? আর রাজাকার শব্দটা কি সবার জন্য প্রযোজ্য? রাজাকারের বিষয়টা ছিল আমরা যেটা আমাদের বাংলাদেশের জন্ম যে 1971 সালে, সেই যুদ্ধের সময় যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের বিষয়ের কথা। আমরা তো তাদেরকে বারবার আহ্বান করেছি বা জানতে চেয়েছি তাদের থেকে যৌক্তিক উত্তর যে তারা যুদ্ধের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো কথা বলবে কিনা। তারা যদি মানে সুনির্দিষ্টভাবে বলে দেয় যে হ্যাঁ আমার যুদ্ধের কালীন সময় আমাদের যে অবস্থান ছিল সেটা আমাদের ভুল ছিল, আপনারা আপনাদের মতো যদি উত্তর চান, তারা তো প্রত্যেক টকশোতে এসে তাদের মতো উত্তর দিচ্ছে, এবং নাজমুলের কথা অনুযায়ী সেই উত্তরগুলো তারা হয়তো ছাত্ররা সন্তুষ্ট হচ্ছে বিধায়িত তাদের পক্ষে রায় দিয়েছে। দেখেন, তাহলে আপনারা আপনাদের মতো চাচ্ছেন কেন? এই উত্তরটা আমি তখনই নিতে পারতাম যদি ওই নির্বাচনগুলোতে কোনো অসঙ্গতি না হতো। অসঙ্গতিগুলো হচ্ছে বিদায় তো আমি এক্সাক্ট ফিগারটা জানতে পারতেছি না ছাত্র আসলে কাকে। যে প্রশ্নটি ছিল যে অসঙ্গতি যে আপনাদের মধ্যে ছিল না, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
যেদিন মনোনয়ন শেষ হলো তার পরের দিন একদিন বাড়িয়ে তারপরে দিতে হলো, আপনাদের প্যানেলে কে ভিপি হবে, কে জিএস হবে, প্যানেল দিতে পারলেন না, কেউ জানতোই না অন্যান্য প্যানেল কে হবে। যেমন ওনাদের ছাত্র অধিকারের মোল্লা তিনি ডিক্লার দিল, আপনারা দেরি করলেন কেন? না, প্রথম কথা হচ্ছে একদিন সময় বাড়ানো হয়েছিল কি আমাদের প্যানেল ঘোষণার জন্য? আপনাদের প্যানেল ঘোষণার সেটি আমাদের বলছি না। একজন মানে নারী নেত্রী যিনি কিনা একটা হলে মানে বর্ধিত সময় আপনাদের প্যানেল ঘোষণা করতে আমাদের হলো। ওই দিনই প্যানেল, আগের দিনই প্যানেল ঘোষণা করার কথা ছিল, বাট যেহেতু এই সিচুয়েশনটা হওয়ার কারণে ওনার যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ হয় না, এই জন্য একদিন সময় পরবর্তীতে আমাদের প্যানেল ঘোষণা হলো। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, ছাত্রদল বৃহৎ ছাত্র সংগঠন, এটা আপনিও স্বীকার করেছেন। এইখানে প্রতিটা সেশন ওয়াইজ কিন্তু আমাদের পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার মতো লোকজন ছিল। বিষয়টা হচ্ছে যেহেতু এখানে প্রতিযোগী বেশি ছিল, প্রতিযোগিতাও বেশি ছিল, আমাদের সময় ক্ষেপণ করতে হয়েছিল দুইটা বিষয় মাথায় নেওয়ার জন্য। আপনি জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাদের থেকেও কিন্তু জুনিয়র বা সমসাময়িক যারা কিনা রানিং ছাত্রদের সাথে কাছাকাছি, তাদেরকে দেওয়ার জন্যই কিন্তু শেষ মুহূর্তে আমাদের কিন্তু ইন্টারনাল ভোটাভুটি হয়েছে। আমাদের যারা প্রার্থী ছিল সম্ভাব্য তাদেরকে কিন্তু ভোটিং এর মাধ্যমে, আমাদের কেন্দ্রীয় সংসদের ভোটিং এর মাধ্যমে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার 5 যারা ছিল তারা ভোট দিয়ে যার পক্ষে রেজাল্টটা বেশি ছিল তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করেছি। কেন ছিল বিষয়টা হচ্ছে, আমি খুব বেশি এটি বুঝতে পেরেছি। আমরা এখানে একটা বিষয় আছে, একটা বিষয় হচ্ছে যেমন ধরেন আবিদ বা হামিম কেন এখানে প্রার্থী হলো, তারা কি অন্যদের থেকে অযোগ্য? এটা আপনার কাছে প্রশ্ন। হ্যাঁ, আমি এইটা বলতে পারি যে ছাত্রদের এত দেরি করলেন কেন? দেরি করাটার উদ্দেশ্য ছিল আমরা কিন্তু মাত্র 1 বছর সময় পেয়েছিলাম আমাদের বাংলাদেশের সবার জন্য, ওনাদের জন্য 1 বছর, শিবিরের জন্য 1 বছর। আমি ছাত্র সংসদের কথা বলছি না, ছাত্রদল কিন্তু প্রতিটা ক্যাম্পাসে ঢোকার জন্য সময় পেয়েছিল 5 আগস্ট পরবর্তী সময়। আর এই নির্বাচনের সময়ে বিষয়টা ছিল, আপনারা আমার ছাত্র সহযোগী যিনি আছেন উনিও বললো যে আমরা নির্বাচনের পক্ষে ছিলাম না, এটা ভুল তথ্য। আপনি কোন একটা জায়গায় আমাকে ফিক্স তথ্যভিত্তিক দিতে পারবে না যে জায়গায় ছাত্রদল বলেছে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই না। আমাদের প্রথম থেকে ছিল কিছু সংশোধন এবং কিছু মানে পরিবর্তিত বিষয়গুলো ইমপ্লিমেন্ট করার পরে নির্বাচনটা হোক, আমাদের দাবি ছিল এটা। যে আমি আবার আসবো এবং জানতে চাইবো আগামীর বাংলাদেশ নিয়ে বা আগামী বিশ্ববিদ্যালয় ইলেকশন নিয়ে আপনাদের পরিকল্পনা কি। নাজমুল হাসান, আপনি একদমই খুব ছোট্ট করে 2-3টি উত্তর চাই। আপনাদের গণ অধিকারের যিনি সভাপতি তিনি এখনো আহত, আমাদের সমবেদনা তার প্রতি। এবং সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে তথ্য উপদেষ্টা মাহফুজ দেশের বাইরে গিয়েও আহত হয়েছেন। তো এইগুলো নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? আপনি তো সমন্বয়ক ছিলেন, কেন্দ্রীয় সমন্বয়ক। নিজেও আহত হয়েছে। জি, নিজেও আহত হয়েছেন এবং এই হামলায় আপনি আহত হয়েছেন। তো সেই জায়গাটায় বাংলাদেশের এটি কিভাবে দেখছেন? এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলও হচ্ছে, কিভাবে দেখছেন, কিভাবে এর মোকাবিলা করবেন? একদমই 2 মিনিটের মধ্যে একটু যদি বলেন। এখন প্রথমত হচ্ছে উপদেষ্টা মাহফুজের উপর হামলা হয়েছে নিউ ইয়র্কে, লন্ডনে তার গাড়ি বড় হামলা হয়েছে। সেখানে দেশ চালাচ্ছে অন্যান্য রাষ্ট্রপ্রধানরা আছে, বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে পরামর্শ করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু বাংলাদেশ সরকার কে চালাচ্ছে? ডক্টর ইউনূস, যিনি 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এখানে এসেছেন। কিন্তু সেই বাংলাদেশে তার নেতৃত্বে থাকা অবস্থায় জুলাই অভ্যুত্থানের শক্তির আক্রান্ত হচ্ছে। জুলাই অভ্যুত্থান অন্যতম পায়ানর যাকে বলা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুল হক নূর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছাড়াও আমি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। আমাদের উপরে ফেসিবাদের সবচেয়ে বড় দোসর, আওয়ামী লীগের সবচেয়ে বেশি সুবিধাবাদী, ভারতের সবচেয়ে বড় চোর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, জিএম কাদের বিরুদ্ধে 2টা হত্যা মামলা করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা, এই দাবি করতে গিয়ে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে হামলার শিকার হলাম। আওয়ামী লীগ তারা জয় বাংলা বলে আমাদের উপর মানলো, আমরা মশাল মিছিল করে আবার আসলাম। সেই প্রোগ্রামে সেনাবাহিনী এবং পুলিশ যে বর্বরচিতভাবে হামলা করেছে, তার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে? এখানে মজার বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি অত্যন্ত উদ্বেগের সাথে একটা ব্রিফ দিলেন। তা আমাদের নূর ভাইয়ের ওয়াইফকে নিয়ে গেলেন, সমবেদনা জানালেন, বলেন তার উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে নেওয়া হবে। আজকে 18 দিন হলো, এখন কিন্তু তার কার্যকর হয় নাই। নূর ভাইয়ের এটা ভেঙে গেছে, 2টা চোয়ালে ভেঙে গেছে। প্রত্যাখ্যান করেছেন আপনার প্রস্তাবনা আসেই নেই ভাবে, মানে আপনাকে হ্যাঁ ঠিক আছে আপনি বাসায় আসছেন, সমবেদনা জানাই দিলাম, কিন্তু কার্যকরী যে বিষয়টা আমরা তো কয়েকদিন অপেক্ষা করছিলাম, কিন্তু সেই কার্যকরী কোন সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছে আমরা প্রত্যাখ্যান করেছি, নিজেরা বা পরিবার নিব এখন নিজেরা, কারণ স্বাভাবিকভাবে আমরা রাষ্ট্রের কাছে চেয়েছিলাম, কিন্তু রাষ্ট্র আমাকে 9-6 গড়ি দিয়ে মানে নাকে দড়ি দিয়ে ঘুরানোর যে একটা অবস্থা, সেই প্রেক্ষাপট দেখেছি। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে 5 আগস্টের পর পুলিশের ছোট করে একটা অসঙ্গতি হয়েছে, তাকে ট্রান্সফার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। নুরুল হক নূরের মতো নেতার উপর এইভাবে বর্বরিত হামলা করেছে, পুলিশের উপর বিরুদ্ধে কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর্মির যারা এইভাবে রাইফেল দিয়ে গুতাইছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আরেক দিয়ে দেখেন, সরকারের প্রধান হচ্ছে ডক্টর ইউনূস, তিনি যে উদ্বেগ জানালেন, তার পরিবারের সাথে দেখা করলেন। অন্যদিকে সশস্ত্র বাহিনী কি বলছে, আর্মি প্রধানরা কি বলছে, আর্মি থেকে বার্তা দিচ্ছে এটা মব হচ্ছে।
তাহলে আসলে দেশ কে চালাচ্ছে? আপনি উপদেষ্টা থেকে উপদেষ্টা মাহফুজের প্রতি হামলা হয়েছে সেটা বিষয়ে যেভাবে দেখতেছেন, আমি মনে করি বাংলাদেশের অভ্যন্তরীণ ভাবে জুলাই শক্তিরা যেভাবে হামলা শিকার হচ্ছে, সেখানে মাহফুজ, নাহিদ ইসলাম বা যে কেউ হোক, লন্ডন নিউ ইয়র্কে হামলা করা ফরজে আইন হয়ে গেছে। যদিও আমি তার নিন্দা জানিয়ে রাখলাম। একদম 30 সেকেন্ডের মধ্যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে সম্প্রতি মিছিল করতে দেখছি। তা আপনাদের এই যে সম্মিলিত ভাবে আপনাদের চিন্তা কি এই বিষয়ে? আসলে একটু আমি বলবো, আমি 10 সেকেন্ড আরেকটা বিষয় জাস্ট বলে এটার উত্তর দিচ্ছি। একটু আগে যে বিষয়টা ছিল ট্যাগিং এর বিষয়ে বা রাজাকার বলার বিষয়ে, আসলে দেখেন যে বিষয়টার উপর ভিত্তি করে বাংলাদেশ অর্জিত হয়েছে, সেখানে জামাতে ইসলামের ভূমিকা ওই সময় কি ছিল এটা সবাই জানেন। আপনি বললেন যে তারা টকশোতে এসে বারবার বলছে এটার তাদের ভূমিকার জন্য সরি বলছে। দেখেন একটা দল দলীয় প্ল্যাটফর্মে দলের পক্ষ থেকে সরি বলা আর ব্যক্তি বিশেষে তাদের কার্যক্রমের জন্য বলা এক বিষয় না। দল জাস্ট আমি বলেছে যে আমি বললাম জামাতে ইসলামের রাজনৈতিক হিসেবে বলে, আমি ছাত্র শিবিরকে বাদ দিলাম, তারা রাজনৈতিক দল হিসেবে জাস্ট একটা স্টেটমেন্ট দিলেই হয় যে আমরা 71-এ আমাদের ভূমিকার জন্য আমরা সরি, আমরা আধুনিক বাংলাদেশে নতুন ভাবে রাজনীতি করতে চাই। শফিকুর রহমান উনি কিন্তু এটার জন্য বলার জন্য উনি 47-কে টেনে আনছেন, বাট 71 নিয়ে স্পষ্টভাবে কোনো বক্তব্য দেয় নাই। আরেকটা বিষয় হচ্ছে ভবিষ্যৎ রাজনীতি কি হবে এটা নির্ভর করছে আমরা কতটা কাদা ছড়াছড়ি করব। আপনি যৌক্তিক কারণে আমি আপনার বিপক্ষে বললে যদি এটা আমার দিকে দোষারোপ হয়, এটা ট্যাগিং, তাহলে সামনে দেখা যায় আমাদের মধ্যে বিভাজন তৈরি হবে। এই বিভাজনের ফায়দা নিবে আওয়ামী লীগ এবং এটার ফলাফল গত এক সপ্তাহে দেখতেছেন। অনেক ধন্যবাদ। একদমই 30 সেকেন্ডে সেটি হচ্ছে যেটি বলছিলাম যে এই যে সমন্বয়কদের সাম্প্রতিক সময়, আপনি সমন্বয়ক এক সময় আমরা অহম করতাম, সেই সমন্বয়কদের সম্প্রতি চাঁদাবাজি ভাইরাল হচ্ছে, জেলে যাচ্ছে, কিভাবে দেখছেন? আর এই যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে দেখছি বিভিন্ন ভাবে, একদমই 30 সেকেন্ডে উত্তর দিবেন, আমি আর সময় দিতে পারবো না। চাঁদাবাজ যেই সেই তার চাঁদাবাজের পরিচয় দিতে হবে। আর আমি সমন্বয়ক হিসাবে আমার জন্য একটা লজ্জার বিষয়, আমি অভ্যুত্থানের সময় একটা শক্তি হিসাবে আমাদের বন্ধু সহযোদ্ধা যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে, সেটা আমার জন্য লজ্জার একটা বিষয়। আরেকটা বিষয়, যেই সময় অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে গড়ার জন্য আমরা একে হাতে হাত মিলে কাজ করার কথা ছিল, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ জুলাই শক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধ থাকা দরকার ছিল। সেই জায়গায় আমাদের ফাটল ধরার কারণেই আওয়ামী লীগ বড় বড় মিছিল করছে ক্রমশই, যেখানে তাদের 5 জন ছিল, মাস্ক ছিল, জঙ্গির মতো মিছিল করতো, তারা আজকে প্রকাশ্যে মিছিল করছে। যত বিএনপি, জামাত, গণ অধিকারের মধ্যে যত ডিভাইডেশন হবে, তত আওয়ামী লীগের জন্য আরো পুনর্বাসন হবে। এবং জাতীয় পার্টির নিষিদ্ধ যতক্ষণ না পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত ফেসিবাদ নির্মূল কখনো। অনেক ধন্যবাদ নাজমুল হাসান এবং অসংখ্য ধন্যবাদ তাজিজুল হক জিয়ন, দুজনকে। আপনাদের প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার আগে দেশ, আর এই দেশটাকে কল্যাণমূলক একটি দেশ হিসেবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।